প্রশ্ন হলো, বাংলাদেশ কি গরিব কান্ট্রি? উত্তর হচ্ছে না। তাহলে আমাদের যে খরচ এবং এই খরচের প্রেক্ষাপটে আমাদের ইনকাম এত কম কেন? ইনকাম ইনইকুয়ালিটি। ধরুন আপনার বেতন মাসে 40,000 টাকা এবং পরিবারের সংখ্যা হচ্ছে 4 জন। তাহলে যদি আমরা ইকুয়ালি ভাগ করি যে তাহলে পার হেড একজনের প্রতি খরচ করা সম্ভব 10,000 টাকা। এখন আপনি ভেবে দেখুন, একটা মানুষের প্রত্যেক মাসে 10,000 টাকায় কি তার সবকিছু চাহিদা পূরণ করা সম্ভব? উত্তর হচ্ছে না। তাহলে এই পরিবারগুলো চলে কিভাবে? অবশ্যই চলে হচ্ছে যেহেতু বাবা মা থাকে এবং তারপরে হচ্ছে তার ছেলে মেয়ে। সেক্ষেত্রে সাধারণত বাবা এবং মা স্যাক্রিফাইস করে তার ছেলে মেয়ের জন্য এবং তাদের খরচটা, এবং স্যাক্রিফাইস করে তাদের যে গায়ের যে টাকাটা ওটা তাদের ছেলে মেয়েদের পিছনে খরচ করে এবং এইভাবে একটা পরিবার চলে। কিন্তু এবার ওই পরিবারের যদি সদস্য সংখ্যা আরো বেশি হয় অথবা তার বৃদ্ধ বাবা মা থাকে, তাদেরকে চিকিৎসা করাতে হয়, তাহলে এবার ভেবে দেখুন যে তাহলে ওই সংসারটা এবার কিভাবে চলছে। আমরা একটা ধনী বা মোটামুটি একটা ভালো কান্ট্রি হওয়া সত্ত্বেও আমাদের সকলের বেতন সমান না, অর্থাৎ সমান না বলতে সামঞ্জস্যটা নাই, বাজারের যে দাম সে অনুযায়ী হচ্ছে ইনকামের সামঞ্জস্যতা নাই, ইনকাম ইনইকুয়ালিটি। এখানে কিছু সংখ্যক ধনী আছে তাদের টাকা অনেক বেশি, আর যারা হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এদের ইনকাম অনেক কম। দেখুন, কিছু সংখ্যক ধনী থাকবেই, ধনী গরিব এটা থাকবে, কিন্তু কথা হচ্ছে যে এটার বৈষম্য কতটা। বেশি সংখ্যক টাকাই খুব অল্প সংখ্যক মানুষের কাছে যাচ্ছে, তখনই এই ইনকাম ইনইকুয়ালিটিটা তৈরি হয়। এখন এটা কিভাবে দূর করা যেতে পারে? এখন সবসময় তো যে কোনো কান্ট্রির সিস্টেমে যেহেতু কাজ করে, অবশ্যই হচ্ছে যে সরকার এবং জনগণ উভয় হচ্ছে কাজ করে যেতে হবে। সরকার তার নীতিগত এবং আইন প্রয়োগের মাধ্যমে কাজ করবে এবং জনগণ হচ্ছে নিজেরা বুঝবে এবং সেই অনুযায়ী সেগুলো হচ্ছে এক সামাজিকভাবে সেই কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো কথা হচ্ছে আমি কিভাবে মনে করি ইনকাম ইনইকুয়ালিটিটা দূর করা সম্ভব বা কিভাবে হচ্ছে, লেটস টক অ্যাবাউট দ্যাট। অ্যাকর্ডিং টু চ্যাটজিপিটি রিসার্চে কিছু কথা বলি, বাংলাদেশের মোট ন্যাশনাল ইনকামের হচ্ছে মাত্র 19% হচ্ছে 50% মানুষ হচ্ছে ভোগ করে এবং টপ 10% লোক হচ্ছে প্রায় 40% ন্যাশনাল ইনকাম হচ্ছে তাদের কাছে যায়। মনে করেন যদি আমরা 100 টাকাকে ভাগ করি, 100 টাকার মাত্র 20 টাকা হচ্ছে 50% মানুষে ভোগ করে এবং 40 টাকা হচ্ছে আপনার বাকি আর 40% মানুষের ভোগ করে। তাহলে এই গেলে 90% মানুষ এবং 10% মানুষ যে থাকে, এই 10% মানুষের প্রায় হচ্ছে 40 টাকা হচ্ছে 100 টাকা 40 টাকায় হচ্ছে তাদের কাছে যায়, অর্থাৎ অর্ধেকের মতো টাকা মাত্র 10% মানুষ হচ্ছে কাছে যায়। এবং এই এই যে টপ 10%-এর আবার যদি টপ 1%-এ যদি যান, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ টাকা হচ্ছে মাত্র 1% মানুষের কাছে চলে যায়। আর এটা তো নয় ন্যাশনাল ইনকাম। এবার যদি তার ওয়েলথ ডিস্ট্রিবিউশনের কথা বলে, কি পরিমাণ ওয়েলথ একজন ওন করে, তাহলে এই ইনইকুয়ালিটিটা আরো নিচে নেমে আসে। বাস্তবতা হচ্ছে আমরা একটা মিডল ক্লাস ধরে দিই আর হচ্ছে লেবার শ্রেণী। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল হচ্ছে লোয়ার মিডল ক্লাসে থাকে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে দেখেন, লোয়ার ক্লাসে যদি এইখানে আমি যে ডাটাটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে 20,000 টাকার নিচে হচ্ছে ইনকাম এখন, এবং হচ্ছে লোয়ার মিডল ক্লাস হচ্ছে 20,000 থেকে 40,000, আর মিডল ক্লাস হচ্ছে 40,000 থেকে 80,000, এবং আপার মিডল ক্লাস হচ্ছে 80,000 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম, মান্থলি ইনকাম। আচ্ছা, এখন আপনি 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 দেখুন বাস্তবতা, একদম যদি বাস্তবিক কথা চিন্তা করুন, যেখানে আপনার যে 5টা মৌলিক চাহিদা, এই 5টা মৌলিক চাহিদার কোনোটাই আপনি কম্প্রোমাইজ করবেন না, এরকম কম্প্রোমাইজ না করে, অর্থাৎ আপনি একটু কষ্ট করে থাকতে চাচ্ছেন, আপনি বিলাসিতা করবেন না, জাস্ট আপনি 5টা নিড প্রপারলি পূরণ করবেন। এই প্রপারলি পূরণ করতে গেলে কয় টাকা লাগে আপনার কি মনে হয়? আমি মনে করি যে জেলা উপজেলা লেভেলে এই টাকাটা হচ্ছে 50,000 টাকা। ওই যে চারজনের একটা পরিবারে 50,000 টাকা, এবং এটা যদি বিভাগ থেকে বিভাগীয় পর্যায়ে এবং উপরে যদি যায়, তাহলে সেটা 70,000 থেকে 1 লক্ষ টাকা, 70,000 থেকে 1 লাখ টাকা থাকে জাস্ট হচ্ছে বেসিক চাহিদাটা পূরণ করতে। এখন দেখুন এই টাকা ইনকাম করে এরকম পার্সেন্টেজ কত আছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে আমাদের যে ইনকাম, এই ইনকাম দিয়ে আমাদের বেসিক নিডই পূরণ হচ্ছে না। তাহলে যখনই আমরা বেসিক নিড পূরণ হবে না এবং বেসিক নিডের পিছনে আমাদের প্রধানত দৌড়াতে হবে, তখন হচ্ছে আমরা আর অন্যান্য কিছুতে আগাইতে পারবো না। যেমন আমাদের বারবার প্রশ্ন করা যে আমরা বিজ্ঞানে কেন আগাতে পারছি না, আমাদের আইকিউ লেভেল এত কম কেন, আমাদের কোনো আবিষ্কার নাই কেন, আমাদের ইটিসি অনেক কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো কোনোটাই হচ্ছে না, কারণ কি আমাদের বেসিক নিডের পিছনে যখন আমি দৌড়াবো
তখন হচ্ছে আমি এর বাইরে কিছু চিন্তা করার সময় না। আমার পেটে যদি ক্ষুধা থাকে, আমি হয়তো প্লেন বা মোটর সাইকেলের ইঞ্জিন বানাইতে যাব না। আমার পেটে যখন ক্ষুধা থাকবে তখন আমি ইউটিউব আবিষ্কার করতে যাব না। আমার পেটে যখন ক্ষুধা থাকবে আমি ফেসবুক আবিষ্কার করতে যাব না। আমি রাস্তা দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে যদি আমার পা ভেঙে যায়, তখন আমি সেই ভাঙা পা নিয়ে আমি অনেক বড় কিছু করতে যাব না। এটা বাস্তবতা। তাহলে আমাদের বেসিক নিড যেহেতু পূরণ হচ্ছে না, তাই আমাদের ন্যাশনালি কান্ট্রি হিসেবে ওয়ার্ল্ডে আমরা তেমন কোনো গ্রো করতে পারতেছি না। আর এটা তাহলে সমস্যাটা দাঁড়ালো হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি। ইনকাম ইনইকুয়ালিটির কারণে আমি যত বলি যে প্লেন আবিষ্কার করি, বিমান আবিষ্কার করি, জাতিগতভাবে এইভাবে আগায় যায়, এটা আমরা করতে পারতেছি না। কিন্তু বেসিক নিড আমাদের যে পরিমাণ শাকসবজি ফলন হয়, এদের অনেক কিছু আছে যেগুলো সরকার কন্ট্রোল করবে, আমাদের নিজেদের কন্ট্রোল করবো, এবং এভাবে করে হচ্ছে আমাদেরকে বেসিক নিডটা অনেক কম এক্সপেন্সে, মনে করেন একটা বেসিক নিড পূরণ করতে যদি এখন মফস্বল এলাকায় 50,000 টাকা লাগে, এবং হচ্ছে বিভাগীয় শহরগুলোতে যদি 70 থেকে 1 লক্ষ টাকা লাগে, তাহলে সেই পরিমাণ বেতন যদি না থাকে, ইনকাম ইনইকুয়ালিটি যদি এভাবে তৈরি করে রাখা হয়, তাহলে আসলে কান্ট্রি হিসেবে আমরা গ্রো করতে পারবো না। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন হচ্ছে বাঁচার উপায় কি, এটাই আমার বলার কথা ছিল, কিন্তু আমি আসলে প্রবলেমগুলো বলে যাচ্ছি। কারণ আসলে প্রবলেমগুলো যদি আমরা ঠিকভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি, তাহলে ওখান থেকে সলিউশন বের হয়ে আসে। তার জন্য আলাদা সলিউশন, কিন্তু আমি প্রথমেই যদি সলিউশন দিয়ে দিই এবং আমরা যদি প্রবলেমটা না বুঝি, তাহলে আসলে ওই সলিউশনটা আমরা কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। কারণ যে জায়গায় প্রবলেম, আমরা সলিউশনটা ধরে সেই জায়গায় সেই সলিউশনটা অ্যাপ্লাই করবো। যেমন প্রথম যে সলিউশনটা হতে পারে যে আমাদের সিস্টেমেটিকলি হচ্ছে পরিবর্তন দরকার। অর্থাৎ আজকে এটা কালকে ওটা এভাবে করা যাবে না। যেহেতু অনেকগুলো মানুষ, যেহেতু প্রোগ্রামে আমরা জিনিস দেখি, যেহেতু আমরা প্রোগ্রামে, আপনি প্রোগ্রাম করতে না পারলেও আমরা প্রোগ্রামে অনেক জিনিস দেখি, যে মনে করেন ক্যামেরা, তারপরে বিভিন্ন গেমসে প্রোগ্রাম করা থাকে। প্রোগ্রামে কি থাকে, যে এটা চাপ দিলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এবং এটা আগে থেকে চিন্তা করে ঠিক করা থাকে। তারপরে হচ্ছে ওই জিনিসটা সবাই ফলো করে এবং সেই অনুযায়ী হচ্ছে সবকিছু আগায়। এখন কথা হচ্ছে এই প্রোগ্রাম যদি না থাকে, আপনি যদি কেউ একজন হচ্ছে সামনে হাঁটার জন্য চাপ দিল, সে সামনে হাঁটলো, আবার কেউ একজন সামনে হাঁটার জন্য চাপ দিল কিন্তু পিছনে হাঁটলো, আর সামনে হাঁটার জন্য চাপ দিল, সে উপরে উঠে গেল। গেমস এরকম যদি কোনো গেমস হয়, তাহলে ওই গেমস তো আসলে কোনো কাজে দিবে না। তাহলে আমাদেরকে সঠিক প্রোগ্রাম লাগবে। সঠিক প্রোগ্রামটা কি, সেটা হচ্ছে যে এই ইনকাম ইন ইকুয়ালিটি কমনের জন্য চাকরির ব্যবস্থা হচ্ছে বা কমায় ফেলতে হবে। অর্থাৎ ব্যবসায়িক ইকোনমি আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং বিশেষ করে এসএমই অর্থাৎ স্মল মিডিয়াম সাইজের যে বিজনেসগুলো আছে, ওগুলোর প্রতি বেশি করতে হবে। কারণ আপনি একটা কোম্পানিতে চাকরি করেন এবং ওই কোম্পানির বেতন ফিক্সড, এবং তারা তো ধনী, এবং তারা আরো ধনী হতে চাইবে, এটাই বাস্তবতা। এখন সে আপনাকে কম বেতন দিয়ে অতিরিক্ত মুনাফা করে লাভবান হবে, এটাই। এখন আপনি যদি তাকে বলে আমার বেতন বাড়াও, সে বাড়াবে না। সরকার যদি ফোর্স করে তাহলে হয়তো বাড়াবে, কিন্তু সরকারকে সেটা ফোর্স করতে পারতে হবে। এখন সরকার যেহেতু ফোর্স করতেছে না, বা তারা অনেক বড় এস্টাবলিশ কোম্পানি, সরকারের ওই পরিমাণ ক্ষমতা অনেক সময় থাকে না, তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ইসলাম মিডিয়াম সাইজের বিজনেসগুলো যদি আমরা এক এক করে গ্রো করতে পারি, তাহলে অটোমেটিক হচ্ছে ওইসব বড় কোম্পানিগুলোর অনেক সেক্টর হচ্ছে তারা কন্ট্রোল করতে পারবে না। কিছু সেক্টর তারা কন্ট্রোল করতে পারবে, কিছু সেক্টর কন্ট্রোল করতে পারবে না। আর ওই সেক্টরগুলো যখন তারা কন্ট্রোল করতে পারবে, ওইগুলো হচ্ছে স্মল মিডিয়াম সাইজের বিজনেসের ভিতরে নিয়ে আসতে হবে। যেমন আমি সবসময় বলে থাকি যে বেকারির পণ্যগুলো হচ্ছে প্রত্যেকটা এলাকা ভিত্তিক এক একটা ভালো বেকারি থাকতে পারে। তারপরে হচ্ছে ক্লিনিং ইয়াগুলো থাকতে পারে, এলাকা ভিত্তিক কন্ট্রাক্টর, এলাকা ভিত্তিক হচ্ছে আপনার মুরগির ফার্ম, ডেইরি ফার্ম ইত্যাদি অনেক কিছু। এই যে মৌলিক চাহিদার অনেক কিছু আছে যেগুলো এলাকা ভিত্তিক চাইলে গড়ে তোলা সম্ভব, এবং সেভাবে গড়ে তুলতে হবে। এবং দেখুন, আপনি অনেক ক্ষেত্রে সেম 40,000 টাকা এক এক জায়গায় এক এক ভ্যালু। যেমন একজন ব্যক্তি ঢাকায় 40,000 টাকা কামায় এবং সে হচ্ছে সেইখানে হচ্ছে তার পরিবার নিয়ে থাকে, তাহলে ওই 40,000 টাকা মানে ওইখানে ফ্যামিলি নিয়ে থাকতে, প্রপার ওয়েতে থাকতে তার 70 থেকে 80,000 টাকা খরচ হওয়ার কথা, সেখানে সে 40,000 টাকা পাচ্ছে। তার মানে অলরেডি তার 20,000 থেকে 40,000 টাকার একটা ঘাটতি অলওয়েজ ফিল হয়। এর জন্য তাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু গ্রাম এলাকায় ওই 40,000 টাকা হচ্ছে 80,000 টাকা চান দেবে। কারণ হচ্ছে প্রথমে সে যদি এলাকায় থেকে ওই 40,000 টাকা ইনকামের কোনো একটা পথ খুঁজে নিতে পারে, তাহলে তাকে বাসা ভাড়া দিতে হবে না। তারপরে অনেক পণ্যের দাম হচ্ছে সে কম কিনতে পারবে। তারপরে ট্রান্সপোর্টেশন, যাওয়া আসার কস্ট কমে যাবে। তারপরে ইত্যাদি অনেক কস্ট, এই যে মৌলিক চাহিদা অনেক কস্ট হচ্ছে সে কমে যাবে। তারপর তার পোশাক আর মেনটেনেন্স অনেক করতে হবে না, কারণ একটা ক্লাস মেনটেন করতে হবে। আপনাকে ঢাকায় থাকলে সেখানে সেইভাবে পোশাক পরতে হবে, সেভাবে ড্রেস পরতে হবে, যেটা এলাকায় থাকলে সেভাবে মেনটেন করতে হয় না। তাহলে ক্লাস মেনটেনের জন্য মানে নিজেদের একটা মেনটেনের জন্য কিন্তু প্রচুর খরচ হয়, যে খরচটা আপনার গ্রামে করতে হয় না। তো সেম 40,000 টাকা
নিজ এলাকায় কামাই করলে হচ্ছে মফস্বল বা যে জেলা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট উপজেলা জেলা লেভেল পর্যন্ত আর্ন করলে সেটা ৮০,০০০ টাকার হচ্ছে ইফোর্ট দিবে। কিন্তু সেম ৪০,০০০ টাকা যদি ঢাকায় কামায় তাহলে বরং আরো ২০,০০০ টাকার ইফোর্ট দেবে। তাহলে এইভাবে হচ্ছে জিনিসগুলো হচ্ছে চেঞ্জেস করতে হবে। এখন স্মল মিডিয়াম সাইজের বিজনেসগুলো কিভাবে করা যায়, কিভাবে এই জিনিসটা আগায় নেওয়া যায়, সেম ৪০,০০০ টাকা। এখন আপনি ব্যবসা মানে অনেক ক্ষেত্রে মনে হয় যেন ব্যবসা মানে অনেক কিছু, মানে ৫ লাখ ১০ লাখ টাকা কামাতে হবে, সেটা হচ্ছে বড় ব্যবসা। কিন্তু ছোট ব্যবসা সেক্ষেত্রে চলার মতো যে টাকাটা ওটা ওটা ৪০,০০০ ৫০,০০০ টাকায় ও হচ্ছে যে জাস্ট স্মল, আমি এলাকায় থাকবো, ওই পরিমাণ আর্ন করবো এবং হচ্ছে আমি হ্যাপি থাকবো, ওটা করতে হবে। এখন কথা হচ্ছে যে এডুকেশনের যে ব্যাপারটা, আমাদের মতো দেশে যেখানে আমরা হচ্ছে এখনো হচ্ছে মানে লোয়ার ক্লাস মিডল ক্লাস এই সংখ্যাটা অনেক বেশি, তাহলে সরকারিভাবে এডুকেশন ব্যবস্থাটা হচ্ছে প্রপার থাকতে হবে। এই একটা বিষয় যদি সরকারের দায়িত্ব নেয়, বাকি সব বিষয় ওটার মধ্যে চলে আসবে। কারণ দেখুন, আমি প্রিভিলেজ ছিলাম, যার কারণে আমি ভালো স্কুল ভালো প্রাইভেট পড়তে পারছি। কিন্তু যারা প্রিভিলেজ ছিল না তারা ভালো প্রাইভেট এবং হচ্ছে ভালো স্কুলে পড়তে পারেনি, না পারার কারণে তারা অনেক অপরচুনিটি মিস করেছে। এখন ওর ভিতর থেকে দুই একজন অনেক কষ্ট করে সামনে যাবে এবং তাদেরকে যদি উদাহরণ হিসেবে টেনে আনা হয় তাহলে তো হবে না। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। তো সেক্ষেত্রে এডুকেশন সিস্টেমটা, বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুল সিস্টেমটা, সেখানে আমিও যাব, তারপরে একজন লোয়ার ক্লাসের যাবে, একজন মিডল ক্লাসের যাবে, একজন রিচ ক্লাসের যাবে, সবাই যদি ওই একই জায়গায় শিক্ষা ব্যবস্থায় যায় সেখান থেকে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং ভবিষ্যতে হচ্ছে ওইভাবে যদি একটা মাইন্ডসেট বা গড়ে তোলা যায় তাহলে হচ্ছে করা যায়। যেমন আমাদেরকে এইম ইন লাইফ পড়ানো হয়েছে, আই এম টু বি এ ডাক্তার, আই এম টু বি এ টিচার, আই এম টু ইঞ্জিনিয়ার। এবং সেগুলো কিন্তু সবকিছু ইঞ্জিনিয়ার বলতে যে আমার একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম পাবে সেটা না। আমি একটা ইঞ্জিনিয়ার, একটা কোম্পানিতে চাকরি করবো, আমি ডাক্তার হবো, একজন সরকারি ডাক্তার হবো, অথবা আমি হচ্ছে কোনো এক যে হাসপাতালের হয়ে চাকরি করবো এজ এ ডাক্তার, তারপরে হচ্ছে টিচার আমি চাকরি করবো। কথা হচ্ছে যে ইটস এ গুড প্রফেশন এবং এগুলো হচ্ছে এইমিং লাইফ থাকা কোনো দোষের কিছু না। কিন্তু তার পাশাপাশি আই টু বি এন্টারপ্রেনার, আমি এই প্রবলেমটা সলভ করতে চাই, আমি এই জিনিসটা কাজ করতে চাই। এই যে প্রবলেম সলভিং এর যে কথাগুলো, প্রবলেম সলভিং যে স্কিলগুলো, এইগুলো যদি আমাদেরকে ভালোভাবে গাইড করা হয় বা হতো, তাহলে হচ্ছে এই জিনিসগুলো আরো ওইভাবে চিন্তা করতো। এখন আমি ছোটবেলা থেকে চিন্তা করিনি, এখন জেনজি জেনজি এবং জেনজিদের আমরা এইসবগুলো চিন্তা করতে পারছি। কারণ হচ্ছে আমরা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ঘাটাঘাটি করে আমরা নিজে থেকে অনেক কিছু জানছি, কিন্তু যে জানতেছে না সে কিন্তু এখনো সেই জায়গায় পড়ে আসছে। এবং এবার চিন্তা করুন যে এই 3G আরো 5 বছর বা 10 বছর পরে আসছে, বা এই ইন্টারনেট সেবাটা আর 5-10 বছর পরে আসছে, এবং আমাদের এই ইয়ং জেনারেশন, এই পরিমাণ ইয়ং জেনারেশন যেটা 100 বছর পায়, এই পরিমাণ ইয়ং জেনারেশন তারা এটা পায় না। আর যদি তারা না পাইতো তাহলে এই ইনফরমেশনগুলো তারা নিতে পারতো না, এবং তার বাবা মারা হচ্ছে চাকরি করো বা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শুধু এইদিকে ধাবিত করতো। তার মানে একটা হিউজ ইয়ং জেনারেশনটা তারা হচ্ছে লেবার হিসাবে বিভিন্ন দেশে এবং গার্মেন্টসে এবং বিভিন্ন কাজ করে এই জিনিসটা হচ্ছে ধ্বংস হয়ে যেত। তাহলে কিন্তু ইন্টারনেট তো পুরো পৃথিবীতেই হচ্ছে যে ছিল না, এমনই তো। কিন্তু তারপরেও পৃথিবীর অন্যান্য সেক্টরগুলো কিভাবে তারা উন্নয়ন করছে ইন্টারনেট ছাড়াই, কারণ তাদেরকে ওই প্রাইমারি এবং হাই স্কুলে হচ্ছে সঠিক গাইডেন্সটা দেওয়া হয়েছে, যার কারণে তারা ওই প্রবলেম সলভিং বা ওই জিনিসগুলো নিয়ে কাজ করছে। আমরা যেটা এখন কষ্ট করে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে শিখতেছি এবং কিছু সংখ্যক মানুষ এটা আগাচ্ছি, ইটস ওকে। কিন্তু এটা যদি আমাদের স্কুলে গাইড করা হতো ইন্টারনেট এছাড়া, তাহলে আমরা অনেক আগে থাকবো। ইন্টারনেট ছাড়াও বিভিন্ন দেশ উন্নয়ন হয়েছে বা উন্নতি করতে পারছে, কিন্তু আমরা পারিনি। এবং ইন্টারনেট বাই 3G না আসলে আমাদের এই জেনজি যে এত কথা বলে এগুলো আমরা বলতে পারতাম না, কারণ আমাদের তো জানতামই না যে পৃথিবী এইগুলো এক্সিস্ট করে, এইভাবে প্রবলেম সলভ হওয়া পসিবল, এই বই আছে, এই কাজ হয়, এইগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন জানতে পারছি। কিন্তু অন্যান্য স্কুলে কান্ট্রির, ওয়ার্ল্ডের অন্যান্য ভালো কান্ট্রিগুলোতে তারা হচ্ছে সেইভাবেই হচ্ছে তাদেরকে গড়ে তুলেছে, এগুলো আছে, তারা ইন্টারনেট ছাড়াও তারা সেগুলো তাদেরকে জানানো হয়েছে, তার কারণে তারা হচ্ছে সেভাবে আপগ্রেড হতে পারছে। তার মানে হচ্ছে আমাদেরকে এই এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতে হবে এবং পাশাপাশি হচ্ছে স্মল মিডিয়াম সাইজের বিজনেসগুলোকে উদ্বুদ্ধ করতে হবে এবং পাশাপাশি এই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে নিজেদেরই কাজ করতে হবে এবং নিজেদেরই করতে হবে। এবং ব্যবসা করা বা এইসব কাজ করা অসম্মানের আগে দেখা হতো, কারা দেখতো? আমাদের ওল্ডার জেনারেশনরা। কিন্তু এখন ইন্টারনেট মাধ্যমে আমরা এটা মনে করি না যে আসলে এই জিনিসগুলো প্রবলেমেটিক, এবং তার জন্য আমরা এইসব এখন করতেছি। এখন এইটাকে আরো বেশি হচ্ছে হচ্ছে আমাদেরকে এটা সম্মানের জায়গায় নিয়ে যেতে হবে, প্রমোট করতে হবে, এবং এইভাবে এই কান্ট্রি ইকোনমিটা হচ্ছে তো ঠিক করা সম্ভব। কারণ হচ্ছে আমাদের দেশে, আমি সবসময় বলি এশিয়ার কান্ট্রির দেশে হচ্ছে যে জায়গা কম, লোকসংখ্যা বেশি, তাই আমাদেরকে
কিভাবে আগানো যায়। এবং ট্রান্সপোর্টেশনের উন্নয়নের জন্য আমি বলে থাকি যে সবসময় যে বাইকের প্রাইসটা একদম কমে আনতে হবে, বাইকগুলো লোনের মাধ্যমে দিতে হবে। কারণ ট্রান্সপোর্টেশন ব্যবস্থা সুন্দর হলে আমি এক জায়গায় আর এক জায়গায় নিয়ে সেল দিতে পারবো, অনেক বিভিন্ন জায়গায় আমি 10টা জায়গায় দৌড়ি করতে পারবো, ইত্যাদি অনেক কিছু করতে পারবো, যেটা ট্রান্সপোর্টেশনের কারণে আমরা পারতেছি না। আমার একজন বিজনেসম্যান সে 24 আওয়ার কাজ করে, 24/7 কাজ করে। তাহলে কিন্তু যদি এখন আমি একজন ব্যবসায়ী, ট্রান্সপোর্টেশনের কারণে, রাস্তাঘাট খারাপ কারণে, বিভিন্ন কিছু এবং সিকিউরিটির কারণে আমি যদি দিনের অনলি 12 ঘন্টা কাজ করতে পারি এবং বাকি 12 ঘন্টা আমি যদি কাজ করতে না পারি, এভাবে চাকরি হয়, এভাবে ব্যবসা হয় না। ব্যবসা আমাকে 24 ঘন্টায় কাজ করতে হয়। তো বাকি যে আমার 6 ঘন্টা 7 ঘন্টা আমি যে রাত্রেবেলা যাবো এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে সিকিউরিটি সরকার ইনশিওর করতে হবে। সেখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন ব্যবস্থাগুলো হচ্ছে ঠিকঠাক থাকতে হবে। ট্রান্সপোর্টেশন ব্যবস্থা বলতে অবশ্যই পার্সোনাল বাহন, বিজনেসে কখনো হচ্ছে অন্যের গাড়িতে চড়ে বিজনেস হয় না। তো এই যে জিনিসগুলো, সেক্টরগুলো যদি একবার ঠিক করা যায়, তাহলে হচ্ছে আমাদের এই ইকোনমি গ্রো হবে এবং বাংলাদেশের অপার সম্ভাবনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো লেটস ডু দিস।